বহুকাল পরে আমার গল্প নিয়ে ফিরে আসা ফেরদৌসের গল্পকথার আজকের চমক মানুষকে কুচিন। এই গল্পটা শোনার আগ দিয়ে অবশ্যই ঘরের বাতি নিভিয়ে শোনা উচিত। প্রথমে বলে রাখছি, এই ঘটনাটি আমাদের কুষ্টিয়া অঞ্চলের। আশা করি আপনাদের ভালো লাগবে। দয়া করে গল্পকে গল্প মনে করে উপভোগ করুন। বাস্তব জীবনের সাথে একে না মেলানোর অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। কুষ্টিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম দাসপাড়া। একসময় এই গ্রামে হিন্দুদের প্রকট প্রভাব থাকলেও মুক্তিযুদ্ধের পরে হিন্দুদের সংখ্যা দিনে দিনে কমে যেতে থাকে। দাসপাড়া ওই অঞ্চলের মধ্যে খুবই নামকরা, তবে সেটা যে খুব সুখনীয় কিছু তা নয় বটে। গ্রামের মানুষ বলে এখানে রাত নামলে কিছু একটা ঘুরে বেড়ায়, কিছু একটা ফিস ফিস করে ডাকে। কেউ দেখে না, কিন্তু অনুভব করে। এই গ্রামেরই এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম কুরবানের। ওর বয়স মাত্র 12, সপ্তম শ্রেণীতে পড়ে। বাবা হাশেম আলী গ্রামের সাধারণ এক কৃষক। দিনরাত খেতে খামারে কাজ করেই সংসার চালান। মা রহিমা বেগম। সংসার সামলানোই যার প্রধান কাজ। কুরবানের বড় বোন আছে, নাম রোকেয়া। বছর 2 আগে বিয়ে হয়ে গেছে পাশের গ্রামে, আর তাই কুরবান এখন একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের সাথেই থাকে। কুরবানের দিনগুলো বেশ সাধারণভাবেই কাটছিল। স্কুল, খেলার মাঠ, ক্ষেতের আল ধরে হাঁটা, বন্ধুদের সাথে দুষ্টুমি, এভাবেই চলছিল কুরবানের জীবন। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। সেদিন মাগরিবের নামাজের পর কুরবান বাসায় ফিরছিল। চারদিক অন্ধকার হয়ে এসেছে। শীতের আমেজ এসেছে মাত্র। কিছুটা কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। গ্রামের পথ ধরে হাঁটছিল, একদম নির্জন পথ। হঠাৎ করে এক বৃদ্ধের সাথে দেখা হয়ে গেল। লোকটি অদ্ভুত, লম্বা দাড়ি, কুঁচকে যাওয়া চামড়া, চোখ দুটো একেবারে গভীর গর্তের মতো। আর যে ব্যাপারটি সবচেয়ে মনোযোগ কাড়ে সেটি হলো বৃদ্ধের একটা হাত নেই। কুরবান সেটা দেখে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকে। বৃদ্ধ কিছু একটা বললেন, তবে কুরবান দ্রুত পথ হাঁটার দিকে মনোনিবেশ করায় সেটা সে শুনতে পায়নি। বাড়িতে ফিরতেই কুরবানের মা ওকে জিজ্ঞেস করলো, কিরে কুরবান, কি যেন ভাবছিস? কুরবান বলল, না এমনি। কিন্তু কুরবান স্বাভাবিক বোধ করছিল না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে হঠাৎ কুরবান এক বিভীষিকাময় স্বপ্ন দেখে। সে দেখতে পায় সে বৃদ্ধ তার পাশে দাঁড়িয়ে আছে, হিম শীতল চোখে চেয়ে আছে। বৃদ্ধ বলল, সালাম দিলি না কেন কুরবান? তার গলায় এমন এক শীতলতা যেন শরীর কেঁপে ওঠে। কুরবান আতঙ্কে চিৎকার দিয়ে উঠে বসে। ওর বুক ধড়ফড় করছে। পাশের ঘরে থাকা কুরবানের মায়ের ঘুম ভেঙে গেলে তিনি এসে ওর পাশে বসলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে কুরবান? কুরবান নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না মা, দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু পরদিন আবার একই স্বপ্ন। একইভাবে বৃদ্ধ আসে, ফিস ফিস করে কিছু বলে, আর কুরবান ঘুমের মধ্যে কেঁপে ওঠে। গলা শুকিয়ে যায় ওর। ধীরে ধীরে ও বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে ওর সাথে। পরের দিন সকালে কুরবান ওর বন্ধুদেরকে এই স্বপ্ন আর স্বপ্নে আসা বৃদ্ধের কথা জানায়। বন্ধুরা অবাক হয়ে বলল, কোন বৃদ্ধ? কই, আমাদের গ্রামে তো আমরা এমন কাউকে চিনি না। পাশের গ্রাম থেকে আসা বন্ধুরাও বলল, এমন বৃদ্ধকে তারা কখনোই দেখেনি। এই কথা শুনে ছোট্ট কুরবানের বুক কেঁপে ওঠে। তাহলে সে যাকে দেখেছিল সে কে? কেনই বা প্রতি রাতে তার স্বপ্নে সে হাজির হচ্ছে? কুরবান গত কয়েক রাত ধরে সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেই চলেছে। বৃদ্ধের শীতল ফিসফিসানি যেন তার মনের গহীনে বসে গেছে। ঘুমোতে গেলেই সে একই দৃশ্য, গভীর চোখের গর্তের মতো ফাঁকা দৃষ্টি, দীর্ঘ দাড়ি, রহস্যময় কণ্ঠ। এতদিন পরিবারের কাউকেই সে কিছু বলেনি,
কিন্তু আজ আর চুপ করে থাকতে পারল না। সকালে নাস্তার সময় বাবার সামনে সে কথা তুলল। আব্বা, গ্রামের উত্তর পাশে কোনো বৃদ্ধ থাকেন যার লম্বা দাঁড়িয়ে আছে আর একটা হাত নেই? ওর বাবা একটু ভেবে বললেন, এমন কাউকে তো দেখিনি। কেন রে, তোর কিছু হয়েছে? কুরবান কিছু বলতে গিয়েও চুপ করে গেল। মা রহিমা বেগম বুঝতে পারলেন ছেলেটার মন ভালো নেই। তিনি স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বললেন, তোর আপার কাছে একবার যাস না, রোকেয়ার সাথে কথা বললে ভালো লাগবে। কুরবান ভেবে দেখল আপার বাড়ি গেলে একটু মন ভালো হতে পারে। রোকেয়ার বিয়ে হয়েছে বাড়ি থেকে কিছুটা দূরে, গ্রামের অন্য প্রান্তে। রোকেয়ার স্বামী মানে কুরবানের দুলাভাই নাসির একজন অদ্ভুত মানুষ। লোকমুখে শোনা যায় নাসির জিনপরি নিয়ে গবেষণা করে, এমনকি জিন ডাকতেও জানে। গ্রামের মানুষ তাকে ভালোবেসে তাই কবিরাজ নামেই ডাকে। নাসির এই কবিরাজি শিখেছিল তার বাবার কাছ থেকে। বিকেলের দিকে কুরবানোর বড় আপার বাড়িতে পৌঁছালো। আপা তাকে দেখে খুব খুশিই হলেন, কিন্তু কুরবান বেশ চুপচাপ, স্বাভাবিক আচরণ করছে না দেখে রোকেয়া বেশ উদ্বিগ্ন হলেন। ওর আপা ওকে জিজ্ঞেস করলেন কুরবানের শরীর খারাপ কিনা। কুরবান বলল, না আপা, একটা কথা বলার ছিল তোমাকে। রোকেয়া কুরবানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। আর তখনই ওর নাসির দুলাভাই ঘরে এলেন। এসে দুষ্টুমির ছলে বললেন, কিরে শালা সাহেব, কেমন আছিস? কুরবান দ্বিধা করে বলল, দুলাভাই, আপনি তো অনেক কিছু জানেন। যদি কেউ প্রতি রাতে আমার স্বপ্নে আসে কিন্তু বাস্তবে কেউ তার কথা না জানে, তবে ব্যাপারটা কি হতে পারে? নাসির দুলাভাই থমকে গেলেন। চোখে এক অদ্ভুত দৃষ্টি খেলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অনেক কিছুই হতে পারে, তবে বিস্তারিত না জানলে কিছুই বলা সম্ভব নয়। অতঃপর কুরবান পুরো ঘটনা নাসিরকে খুলে বললে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বলে, শালাবাবু, এটা তো ভালো কোনো লক্ষণ না রে, মনে হচ্ছে কোনো বদজিনের নজরে পড়েছিস তুই। এটা শুনে কুরবানের গলা শুকিয়ে গেল। ও বলল, আমি জানি না দুলাভাই, আপনি কি জিন ডাকতে পারেন? এই প্রশ্ন শুনে নাসির বেশ গম্ভীর হয়ে গেলেন। চারপাশের বাতাস থমথমে হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি বললেন, আমি চেষ্টা করতে পারি, আজ রাতেই জিন ডেকে দেখতে পারি, তারপর হয়তো জানা যাবে এ বৃদ্ধ আসলে কে। রাত বাড়তে থাকলো, চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। রাতে জিন ডাকা হবে তাই কুরবানের বোন বাবার বাড়িতে চলে যায়। নাসির দুলাভাই তার বাড়ির বসার ঘরে একটি ধূপ জ্বালালেন, কয়েকটি তাবিজ বের করলেন এবং ফিসফিস করে কিছু পড়তে লাগলেন। বাতাস যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠল। হঠাৎ কুরবান অনুভব করল ওর চারপাশে যেন কিছু একটা অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। নাসির ফিসফিস করে কিছু পড়তে লাগলেন। ধোঁয়ার ঘূর্ণি ঘরে ছড়িয়ে পড়ল। হঠাৎ করেই বাতাসের মধ্যে একটা চাপা শীতলতা নেমে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরটাতে প্রবেশ করেছে। নাসির জিজ্ঞেস করলেন চোখ বন্ধ রেখে, কে এসেছিস? চারদিক নিস্তব্ধ, কিন্তু কুরবান অনুভব করল তার গায়ের লোম খাড়া হয়ে গেছে। ঠান্ডা একটা স্পর্শ যেন তাকে ছুঁয়ে গেল। অদৃশ্য সেই সত্তা প্রশ্ন করল, আমাকে ডেকেছ কেন? একটা অদ্ভুত ফিসফিসে কণ্ঠ শোনা গেল, যেন বাতাসের মধ্যে দিয়ে আসছে। কুরবান ভয় চেপে ধরে তাকিয়ে রইল। নাসির তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমার শালার স্বপ্নে যে বৃদ্ধ আসে সে কে? জিনের কণ্ঠে একটা খসখসে হাসির শব্দ শোনা গেল। তারপর সে যা বলল তা হলো, সে আসলে এক দুষ্টু জিন, আর তার নাম আল জাবর। সে ইচ্ছে করে ছোট বাচ্চাদের ভয় দেখায়, তার এটা খুব ভালো লাগে। কুরবান খুব বিস্মিত হলো। সে বলল, কিন্তু সে তো বৃদ্ধ। জিন এবার গা ছমছমে সরে বলল, ও বৃদ্ধ না, ও খুবই অল্প বয়সী। কিন্তু মজার ব্যাপার কি জানো, সে যদি কারো পাশ দিয়ে চলে যায় আর কেউ তাকে সালাম না দেয়, তাহলে সে তাকে শাস্তি দেয়। সে একটা কালো জাদু জানে, যার মাধ্যমে সে মানুষের ঘুমের ভেতর ঢুকে
ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখায়। কুরবানের শরীর প্রচণ্ড ভয়ে জমে গেল। সে অস্পষ্ট কণ্ঠে বলল, তাহলে আমি কি অনেক বেশি বিপদে পড়েছি? জিন বলল, না, যদি তাকে সালাম দিয়ে দাও তাহলে হয়তো সে রেহাই দেবে, কিন্তু সাবধান, সে মজা করার জন্য আবার ফিরে আসতে পারে। নাসির গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, কিভাবে তাকে তাড়ানো যায়? জিন কয়েক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, মাটির কলসিতে সাদা লবণ আর পানি মিশিয়ে রাত 12টার সময় দরজার সামনে ঢেলে দিতে হবে। হাতে কিছু লবণ রেখে সেই পানিতে ছিটিয়ে উচ্চস্বরে সালাম দিতে হবে, কিন্তু সাবধান, সে একা আসে না। কুরবান ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, বলল, মানে কি? তার সাথে আর কেই বা আসবে? কিন্তু জিন এই প্রশ্নের উত্তর দিল না। বাতাস ধীরে ধীরে হালকা হয়ে এলো, যেন সে চলে যাচ্ছে। নাসির গভীর চিন্তায় পড়ে গেল, তাহলে এই বৃদ্ধ আসলে এক ভয়ঙ্কর দুষ্টু জিন, যে শুধু ভয় দেখে আনন্দ পায়। কিন্তু সে কি এত সহজে চলে যাবে, নাকি এর পেছনে আরো কিছু রহস্য লুকিয়ে আছে? নাসির দুলাভাই আর কুরবান গভীর রাতে উঠোনে দাঁড়িয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা যেন গায়ে কাটা দিচ্ছে। একটা ঝিঝি পোকাও ডাকছে না, বাতাস পর্যন্ত থমকে গেছে। ঠিক রাত 12টা বাজতেই দুলাভাই মাটির কলসির পানি উঠোনের চারপাশে ছিটিয়ে দিলেন, আর কুরবান হাতের লবণ ছড়িয়ে দিল দরজার সামনে উঠোন বরাবর। তারপর উচ্চ স্বরে সালাম জানালো কুরবান, আসসালামু আলাইকুম। কয়েক মুহূর্ত কেটে গেল, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা গা ছমছমে ফিসফিসে হাসি শোনা গেল, যেন বাতাসের মধ্যেই কেউ যেন ফিসফিস করে হাসছে। কুরবান আতঙ্কে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তারপরই চারপাশে বাতাস যেন ঘূর্ণি তুলতে শুরু করলো। একটা বিকট গন্ধ ছড়িয়ে পড়লো, যেন পচা কিছু একটা। আর ঠিক তখনই একটা বিকট গলা টানা আওয়াজ বলে উঠল, সালাম দিছো তাহলে? তাই তো আর দেরি করলাম না। নাসির আর কুরবান দৌড়ে ঘরের দিকে যেতে চাইল, কিন্তু দরজাটা ঝনঝন শব্দ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল। আর ঠিক এমন সময় আবার সেই কণ্ঠটা শোনা গেল, ঘরে ঢুকতে পারবা না, আমি একা না, আজকে আমার বন্ধুও আসছে। কুরবান আতঙ্কে কান পেতে শুনল, কোথাও থেকে হাসির শব্দের সাথে আরো একটা গঙ্গানোর মতো আওয়াজও আসছে। নাসিদুল্লাহ ভাই কাপা কাপা গলায় বললেন, কে তুই, আর তোর সাথে কে? আমি আল জাবর, যে সালাম পাই নাই। আর আমার বন্ধু, ওর নাম জানার দরকার নাই, ও সালামের থেকেও ভয়ঙ্কর কিছু জানে। কুরবান আর নাসির বুঝতে পারল, এটা শুধু একটা দুষ্টু জিন না, এর সাথে আরো কিছু আছে। কিন্তু একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ালো, আজ রাতে ওরা এদের হাত থেকে বাঁচতে পারবে তো? বাতাসের ভারী গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। এবার সেটা পচা মাংসের মতো, যেন অনেকদিন ধরে কিছু একটা গলতে বসেছে। কুরবান বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর আসছে। হঠাৎ উঠোনের মাটিতে দুম দুম করে ভারী পায়ের শব্দ পড়ল। কেউ যেন পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। একটা বিকট অস্বাভাবিক আওয়াজ। নাসিরুদ্দৌলা ভাই চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন, কিন্তু তার গলা কাঁপছিল। ঠিক তখনই আর একটা কণ্ঠ বলে উঠল, আরে পড়া পড়ে কি হবে, আমি কিন্তু মানুষের মাংসের গন্ধ পেলেই ক্ষুধার্ত হয়ে যায়। একটা গভীর কুঁচকে যাওয়া কণ্ঠে কেউ কথাটা বলল। কুরবানা নাসির আতঙ্কে একে অপরের দিকে তাকালো। চাঁদের আলোয় উঠোনে একটা ছায়া পড়েছে। সেই ছায়ার ঠিক ওপাশেই আরেকটা হালকা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা মানুষের মতোই, কিন্তু হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর তার আঙ্গুলগুলো শিকড়ের মতো আঁকা বাঁকা। আর সেই হালকা ছায়াটা থেকেই যেন কথা ভেসে এলো, ভাই আল জাবর, তুই তো শুধু ভয় দেখাস, কিন্তু আমি খেয়ে নি।
এমন কথা শোনা মাত্রই কুরবান আর নাসির মনে করতে পারল তাহলে এটাই হয়তো সেই বন্ধু যে কিনা একটা মানুষ খেকো জিন। নাসির ঠোঁট কামড়ে বললেন, তুই যদি মানুষের মাংস খাস তাহলে তোকে আটকানোর উপায় আছে। তখন প্রতি উত্তর এলো, ও তাই নাকি, কি উপায় দুলাভাই? কথা শেষ হওয়ার আগেই একটা ঠান্ডা হিমশীতল হাত কুরবানের কাঁধে এসে পড়ল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সেই কুঁচকে যাওয়া কণ্ঠে সে আবার বলে উঠল, তোর হাড্ডিগুলো বেশ নরম রে কুরবান। নাসির দুলাভাই তখন প্রচণ্ড ভয়ে ঘামতে লাগলেন, কিন্তু তিনি জানেন এখন ভয় পাওয়ার সময় নয়। কুরবান কাঁপতে কাঁপতে ও দুলাভাইয়ের দিকে তাকিয়ে আছে। মানুষ খেকো জিন এখন তার একেবারেই পাশে ফিস ফিস করে বলছে, তোর হাড্ডিগুলো বেশ নরম রে কুরবান। ঠিক তখনই নাসিরের মনে পড়ে গেল তার বাবা জহির মিয়ার শেখানো সেই গোপন মন্ত্র। বাবা একবার সকালে দাঁত মাজতে মাজতে বলেছিলেন, জিনের শরীর আগুনের তৈরি, কিন্তু একমাত্র কাঠ দিয়ে যদি এই মন্ত্র পড়ে আঘাত করা যায় তবে সে সাথে সাথে ছাই হয়ে যাবে। নাসির চারপাশে তাকালেন, কাঠ, এমন সময় কাঠ কোথায় পাবেন? তখনই তার চোখ পড়ল উঠোনের একপাশে পড়ে থাকা একটা পুরনো জানালার ভাঙা কাঠের দিকে। চাঁদের আলোয় যতটুকু দেখা যায় আর কি। মনে মনে আল্লাহকে ডেকে তিনি ঝাঁপিয়ে পড়ে লাঠিটা টেনে নিলেন। ঠিক সেই মুহূর্তে মানুষ খেকো জিন তার ভয়ঙ্কর লম্বা আঙ্গুল দিয়ে কুরবানের গলায় চাপ দিতে যাচ্ছিল, কিন্তু নাসির দেরি করলেন না। তিনি দ্রুত সেই মন্ত্র পড়তে লাগলেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলেই পুরো শক্তি দিয়ে কাঠের লাঠিটা উঠিয়ে জিনের ছায়া বরাবর সজোরে আঘাত করলেন। আর এরপরেই একটা বিকট চিৎকার করে জিন ছটফট করতে লাগলো, যেন তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে, যেন সে দাউ দাউ করে আগুনে পুড়ছে। ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর সেখানে কিছুই রইল না, শুধু পোড়া গন্ধ আর ছাই। নাসির হাঁপাতে লাগলেন। তিনি কাঠের লাঠিটা শক্ত করেই ধরে রইলেন, যেন আরও কিছু যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন শেষ করে দেবেন। কুরবান তখনও কাঁপছে। সে জিজ্ঞেস করলো, দুলা ভাই, এটা কি সত্যি শেষ হয়ে গেল তো? নাসির চারপাশে তাকালেন। বাতাস তখনও ভারী। তিনি ধীরে ধীরে বললেন, মানুষ খেকো জিনটা মরেছে, কিন্তু আল জাবর এখনো বেঁচে আছে। তবে নাসির অনুভব করলেন আল জাবরের উপস্থিতি আর নেই। আল জাবর সেদিন রাতে ভয়ে পালিয়ে গিয়েছিল। তবে নাসির বললেন, এই শয়তানটা ঠিকই ফিরে আসবে, এত সহজে সে হাল ছেড়ে দেবে না। আবার মানুষের কাছে মাথা নতও করবে না, কারণ অল্প বয়স্ক জিনেরা অনেক ঘাট তেরা হয়। সেদিন রাতে ওরা ফজরের আজান অবধি না ঘুমিয়েই কাটায়। এর পরের ঘটনা সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। সকালের আলো ফোটার আগেই নাসিরের বুক ধুকপুক করতে থাকে। আতঙ্কিত নাসির তার শ্বশুর হাশেম আলীকে মাঠে যেতে মানা করেন। আল জাবরের ভয় এখনও তার শরীরের রক্তে যেন মিশে আছে। স্ত্রী আর শাশুড়িকে বুঝিয়ে সবাই মিলে একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়, কারণ আল জাবর এখন যে কারোর উপরই আক্রমণ করতে পারে। মাঠে যেতে না দেওয়ার কারণ জানতে চান কুরবানের বাবা হাশেম আলী। নাসিরের শ্বশুর হাশেম আলী সব শুনে গভীর এক নিঃশ্বাস ছাড়লেন। তারপর ফিসফিস করে বললেন, এই শয়তান তাহলে এখনো পিছু ছাড়েনি। তার কথা শুনে কুরবান, ওর মা, বোন, এমনকি নাসির পর্যন্ত বেশ আঁতকে উঠল। এর মানে কি হাশেম আলী কি এই বজ্জিনকে আগে থেকেই চিনতেন? সবাই অপেক্ষা করছে তার মুখ থেকে সত্যিটা শোনার জন্য। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি অতীতের এক গভীর স্মৃতিতে ফিরে গেলেন। শান্তিডাঙ্গা গ্রামের নাম তো শুনেছ। শান্তিডাঙ্গা হলো আমার আসল গ্রাম, আমার জন্ম, বেড়ে ওঠা, সবকিছু সেখানেই। বাবা মা বোনকে নিয়েছিল সুখের সংসার। আমি ছিলাম এক নামকরা কবিরাজ। জিনপরিতে ধরা মানুষের চিকিৎসা করতাম। আর আমার প্রাণপ্রিয় বন্ধু জহির মিয়া ছিল ঠিক আমার মতোই। আমরা ছিলাম একই পথের পথিক, একই বিশ্বাসে বিশ্বাসী। কিন্তু তারপর এমন কিছু ঘটলো যা আমাদের জীবন বদলে দেয়।
নাসির বেশ অবাক হয়ে বলল, জহির মিয়া মানে আমার বাবা? হাশেম আলী মাথা নাড়লেন। নাসিরের কাছে তার বাবার কবিরাজির এই গোপন অধ্যায় ছিল একদমই অজানা। তবে আজ সে বুঝতে পারল তার বাবা কিভাবে এই কবিরাজি বিদ্যার কথা জানতেন। হাশেম আলী বলতে থাকলেন, একবার এক ভয়ঙ্কর এক জিনের পাল্লায় পড়ি আমরা দুজন। তার সাথে আমরা পেরে উঠি না, কারণ সে ছিল এক মারির জিন রাজা, আর এরা প্রচণ্ড শক্তিশালী হয়। আমরা গ্রাম ছেড়ে পালিয়ে দাসপাড়ায় আশ্রয় নিই। আমাদের বন্ধু ফুরকান আলী আমাদের আশ্রয় দেয়। তারপর কবিরাজি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতন জীবনযাপন শুরু করি। কিন্তু লোক মারফত জানতে পারি গ্রামের জিনেরা আমাদের বাড়ি সেই রাতে পুড়িয়ে দেয়। আমাদের বাবা মা ভাই বোন সবাই আগুনে পুড়ে মারা যায়। আর এই কবিরাজি পেশায় থাকার সময় এই আলজাবরের দেখা পেয়েছিলাম আমরা। সে এক মানুষ খেকো দুষ্টু জিন, তবে নিজে মানুষ খেত না, বরং তার অনুগত দলবলকে খাওয়ানোর ব্যবস্থা করত। আমাদের জালে ও ধরা পড়েছিল। আমি তাকে বন্দি করেছিলাম এক শক্তিশালী মন্ত্র বলে। কিন্তু জহিরের খুব দয়া হলো, সে আলজাবরকে মুক্তি দিয়ে দিল। হয়তো মুক্তি দেয়াটা সেদিন উচিত হয়নি। আজ এত বছর পর সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কুরবানের দিকে নজর দিয়ে সে খুব বড় ভুল করে ফেলেছে। আলজাবর যতই শক্তিশালী হোক, এবার তাকে মরতেই হবে। কুরবানের মা আর বোন হতবাক হয়ে এসব কথা শুনছে। এতদিন যাকে তারা সাধারণ কৃষক ভেবেছিল, তিনি আসলে এক সময়ের নামকরা কবিরাজ। হাশেম আলী বললেন, আজ 25 বছর পর আবার আল্লাহর নামে শয়তান তাড়াবো। তিনি কাঠের বাক্স খুলে একটা লাঠি বের করলেন। সে লাঠির গায়ে খোদাই করা রয়েছে আরবি কিছু অক্ষর। এক বালতি পানি নিয়ে সেখানে এক মুঠো চিনি মেশালেন। তারপর সেই পানি ছিটিয়ে দিলেন পুরো বাড়ির চারপাশে। উঠোনে ঠিক মাঝখানে লাঠিটা পুঁতে দিয়ে কুরবান ও নাসিরকে সাহায্য করতে বললেন। তারা তিনজন মিলে লাঠিকে কেন্দ্র করে মাটিতে এক বিশেষ চক্র এঁকে ফেললেন, ত্রিকোণ চক্র। চক্রের দুই কোণায় বসা কুরবান আর নাসির, আর বাকি কোণে যেখানে হাশেম আলীর বসার কথা ঠিক সেখানে রাখা একটা সাদা কাপড়। লাঠি মাটিতে চেপে ধরে হাসিম আলী বললেন, এবার সবাই সাবধান, মন্ত্র জপতেই কিন্তু হাজির হবে শয়তান। হাশেম আলী চোখ বন্ধ করলেন, গভীর স্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। কুরবানের কপালে ঘাম জমতে লাগলো, নাসিরের হাত কাঁপতে থাকলো। হঠাৎ এক তীব্র ঝড়ের মতো কিছু একটার আগমন টের পাওয়া গেল। চারদিক কেঁপে উঠল। আলজাবর এসে গেছে, কিন্তু সে একা আসেনি। তার পেছনে কয়েক হাজার জিনের এক ভয়ঙ্কর দল অপেক্ষা করছে আক্রমণের জন্য। বিশাল এক কালো ঝড়ের মতো তারা এগিয়ে আসছে। কুরবান, নাসির আর হাশেম আলীকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাদের চোখে রক্তলাল দৃষ্টি, বিকৃত মুখ, ওদের গর্জনে আকাশ যেন কাঁপছে। নাসির আর কুরবান ভয়ে বেশ জমে গেছে, কিন্তু হাশেম আলীর মুখে কোনো ভয়ের ছাপ নেই। তিনি ধীরে ধীরে তার লাঠিটা মাটিতে আরো জোরে চেপে ধরতে লাগলেন আর বললেন, আলজাবর, তুই আবার ফিরে এসেছিস, তবে ভুল করেছিস, অনেক বড় ভুল। আলজাবর বিকট এক হাসি হেসে বলল, তুই একা, তুই আমাকে কিভাবে আটকাবি হাশেম? আচ্ছা, আমি তোকে। ঠিক তখনই হাশেম আলী ত্রিকোণ চক্রের ভেতরে দাঁড়িয়ে লাঠিটা অনেক অনেক জোরে মাটিতে পুঁতে ফেললেন। বলে রাখা ভালো, এই লাঠি কোনো সাধারণ লাঠি নয়। কবিরাজি ছাড়ার পরে এক দরবেশ জিনের দেওয়া উপহার এটা, এক অলৌকিক শক্তির বাহক। এই দরবেশ জিন ছিলেন হাশেম আলীর পরম বন্ধু। মারির জিনের কাছে পরাজয়, পরিবারকে হত্যার কথা জেনে তিনি দেখা করতে এসেছিলেন হাশেম আলীর সাথে। আবার নতুন করে কবিরাজি শুরু করতে বলেছিলেন। হাশেম আলী রাজি হননি। তবে যাবার আগে এই লাঠি দিয়ে তাকে একসময় বলেছিলেন, যদি কখনো আবার এমন শয়তানের মুখোমুখি হোস, ত্রিকোণ চক্র বানিয়ে মন্ত্র জপ করিস, তখন আমার হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী জিন তোকে রক্ষা করতে আসবে। আর ঠিক আজই সেই সময়টাই হয়তো চলে এসেছে। হাশেম আলী চোখ বন্ধ করে গভীর গলায় মন্ত্র পাঠ করতে থাকেন। চারপাশে ঝড় শুরু হয়ে যায়। গাছের পাতা ঝড়ের মতো করে দুলতে থাকে। আকাশে অসংখ্য পাখি অস্থির হয়ে উড়তে থাকে। গাছে ঘুমানো পাখিদের কিচিরমিচির শুরু হয়। দূরে কোথাও
কুকুর ডেকে ওঠে। শেয়ালের হুক্কা হওয়া ডাক ভয়কে আরো গভীর করে তোলে। তারপর হঠাৎ পিন পতন নীরবতা নেমে আসে। আলজাবরের চোখ বিস্ফোরিত হয়ে যায়। বাতাসের ভেতর কাঁপতে কাঁপতে সে ফিস ফিস করে বলে ওঠে, না, এ অসম্ভব, এতগুলো। তার কথা শেষ হওয়ার আগেই চারদিক থেকে লক্ষ লক্ষ দরবেশ জিনের বাহিনী উদয় হয়। তারা ঝড়ের মতো এসে আলজাবরের দলকে ঘিরে ফেলে। আবছা ধোয়ার মতো করে তারা যেন আকাশ থেকে নেমে আসতে থাকে। অন্ধকার থেকে বেরিয়ে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ জিন। আলজাবরের সঙ্গীরা আতঙ্কে আত্মচিৎকার করতে থাকে, না, এ কেমন শক্তি! হাশেম আলী তখনও মন্ত্রপাঠ করছেন, আর দরবেশের জিনেরা একে একে আলজাবরের দলকে আক্রমণ করতে শুরু করেছে। চারপাশে কুৎসিত রকমের চিৎকার ছড়িয়ে পড়ছে। একসময় আলজাবর নিজেই দুর্বল হয়ে পড়ে। তার কালো ধোয়া সম দেহ কুকড়ে আসছে, যেন ধ্বংস হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে সে কষ্টে ধুকতে ধুকতে হাশেম আলীর কানে ফিস ফিস করে বলে, পরজন্মে তো রক্তের স্বাদ আমি নেব হাশেম। এই কথা শুনে হাশেম আলী উচ্চস্বরে হেসে উঠলেন। তার চোখে ভয় নেই, বরং যেন এক প্রশান্তি নেমে এসেছে। তিনি বললেন, পরজন্মে আল্লাহ তোকে ভয়ঙ্কর সাজা দেবেন ইনশাআল্লাহ। আর তারপর আলজাবর একটা বিকট চিৎকার করে ছায়ের মতো ধুলো হয়ে মিলিয়ে গেল। সাথে সাথে চারদিক শান্ত হয়ে গেল। শুধু অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে রইল নাসির, কুরবান আর তাদের সামনে এক বৃদ্ধ যোদ্ধা হাশেম আলী।